एकांत रात को मतदान करने के लिए एक ही वजह है, वो बीजेपी का शुभेंदु अधिकारी का एग्जीक्यूटिव असिस्टेंट है और शुभेंदु ने भवानीपुर में ममता बनर्जी को हराया। यही कारण हो सकता है। मैं उनका परिवार का साथ दूंगा। इसको जो किया है उनको हिरासत में लेकर चार्जशीट करके कन्विक्शन दिलाना, एक प्रक्रिया में भी मेरा जो जिम्मेदारी है मैं निभाने का काम करूँगा। পশ্চিমবঙ্গকে এই মুহূর্তে কোনো অদৃশ্য যুদ্ধের ময়দান নাকি এক পরিকল্পিত শ্মশান, যে রাজ্যে শান্তির অতন্ত্র প্রহরী হয়ে 2.5 লাখ কেন্দ্রীয় বাহিনী বুক চিতিয়ে দাঁড়িয়ে রয়েছে, সেই রাজ্যে 400 পার্টি অফিস জ্বলে ছাই হয়ে যায় কিভাবে? সির্ফ রাজনীতির রং দেখে কি মানুষের রক্তের দাম বদলে যায়? একদিকে শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত সহায়ককে প্রকাশ্যে খুন, অন্যদিকে হিংসার আগুনে লেলিহান শিখা শুধু ঘর পোড়াচ্ছে না, পুড়িয়ে মারছে আমাদের গণতন্ত্র আর বিবেককেও। ক্ষমতার এই রক্তক্ষয়ী দাবার চালে বড়ে হচ্ছেন আপনি আর আমি, কিন্তু প্রশ্ন হলো এই আগুনের শেষ কোথায়? নমস্কার, আমি মধুরিমা ভূমিকার দৈনিক সংবাদ অনলাইনে আপনারা দেখছেন। সত্যি আসলে বেদনাদায়ক। নতুন সরকারের শপথ গ্রহণের 2.5 দিন আগে বুধবার রাত্রে কলকাতার উপকণ্ঠ মধ্যমগ্রামে শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত সহায়ক চন্দ্রনাথ রথকে পর গুলি করে খুন করা হলো। গুলিতে গুরুতর জখম তার গাড়ির চালক বুদ্ধদেব বেরা, হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। অন্যদিকে চন্দ্রনাথের খুনের তীব্র নিন্দা করে আদালতের তত্ত্বাবধানে সিবিআই তদন্ত চেয়েছে তৃণমূল। একই সঙ্গে ভোট পরবর্তী হিংসায় খুন হওয়া তৃণমূল কর্মীদের মৃত্যু তদন্ত দাবি করা হয়েছে। পশ্চিমবঙ্গে ঠিক কি হচ্ছে? কারা এই হিংসার কারিগর আর কাদের প্রশ্রয়ে এই তাণ্ডব চলছে? 4 মে ফলাফল ঘোষণার পর থেকে যে আগুনের লেলিহান শিখা আমরা দেখছি, তার দায় কার? শান্তিপূর্ণ ভোট করিয়ে প্রশংসা কুড়ানো পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী গত 48 ঘন্টা ধরে কি কার্যত দর্শকের ভূমিকায়? হ্যাঁ, সবচেয়ে বড় প্রশ্নটা এখানেই। রাজ্যে তখন 2.5 লক্ষ কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী মোতায়েন। কাশ্মীর থেকে আনা সাজোয়া গাড়ি রাস্তায় চক্কর কাটছে। সেই অবস্থায় রাজ্যের সম্ভাব্য মুখ্যমন্ত্রীর ব্যক্তিগত সহায়ক খুন হন কি করে? এত সশস্ত্র বাহিনীর সামনেও কারা এত সাহস পায়? একটা গোটা রাজ্যের নিরাপত্তার জন্য 2.5 লক্ষ সংখ্যাটা বিশাল। তাহলে এই বাহিনীর নাকের ডগায় বসে দিনের পর দিন হিংসা চলছে কিভাবে? কার ইশারায় এই ছাড়পত্র দেওয়া হচ্ছে? যদি এই জওয়ানদের কাজই হয় শান্তি বজায় রাখা, তবে ব্যর্থতার দায় কেন তাদের শীর্ষ কর্মকর্তাদের উপর বর্তাবে না? আমরা জানি এই দায়বদ্ধতা কেউ নেবে না, কারণ ব্যবস্থাটাই এখন দর্শকের ভূমিকায়। সোশ্যাল মিডিয়া থেকে নিউজ চ্যানেল, সব জায়গায় হিংসার উত্তেজক ভিডিও ছড়াছড়ি। অপরাধীদের মুখ পরিষ্কার দেখা যাচ্ছে। সর্বভারতীয় কংগ্রেসের এক স্যান্ডেল থেকে এমন কিছু ভিডিও পোস্ট করা হয়েছে। একটি ভিডিওতে দেখা গেছে নরেন্দ্র মোদীর মুখোশ পরা এক ব্যক্তি একজন অনেকটা মমতা বন্দ্যোপাধ্যায়ের মতন শাড়ি পরিয়ে তার কোমরের দড়ি বেঁধে রাস্তা দিয়ে হিড় করে টেনে নিয়ে যাচ্ছে। এই ধরনের ভায়োলেন্ট এক্সপ্রেশনের বহিঃপ্রকাশের মানে কি? কোনো ভিডিওতে দেখা যাচ্ছে বুলডোজার নিয়ে দোকানপাট, শোরুম ভাঙচুর করা হচ্ছে। এই সমস্ত বিভৎস ভিডিও বারবার দেখা মানে নিজেকে এক চরম অসহায়ত্বের দিকে ঠেলে দেওয়া। তাই এগুলো সির্ফ খবর নয়, একটা মানসিক আঘাত। বিজেপি দেশের বহু রাজ্যে বারবার জিতেছে, কিন্তু বাংলার মতন এমন ভয়াবহ চিত্র কোথাও দেখা যায়নি। অনেকে হয়তো বলবেন এই রাজ্যে তো রাজনৈতিক হিংসার পুরনো ইতিহাস আছে। ভুল। 2.5 লক্ষ কেন্দ্রীয় বাহিনী উপস্থিত থাকা অবস্থায় এমন নগ্ন হিংসা বাংলার ইতিহাসে আগে কখনো হয়নি। পরিষ্কার বুঝে নিন, বাংলায় এখন যা ঘটছে তা পুরনো বাম ডান লড়াইয়ের সিকুয়েল নয়, বরং এটা গত 1 দশকের ঘৃণা এবং বিদ্বেষের রাজনীতির এক চরম বহিঃপ্রকাশ। এটা স্রেফ তৃণমূল আর বিজেপির লড়াই নয়, এটা তার চেয়েও গভীরে রোপণ করা এক সামাজিক অসুখ। তৃণমূল কংগ্রেস একটি ভিডিও শেয়ার করেছে, যেখানে দেখা যাচ্ছে হাতে বিজেপির ঝান্ডা নিয়ে এক দল গুন্ডা বাড়ি বাড়ি গিয়ে বিরিয়ানি বিক্রেতা আর আমিষ খাবারের দোকানদারদের শাসাচ্ছে। তাদের আলটিমেটাম দেওয়া হচ্ছে, দোকান বন্ধ করো, নয়তো অন্য কোথাও চলে যাও। পোস্টার থেকে নাম মুছে ফেলার নির্দেশ দেওয়া হচ্ছে। এটা কোনো কল্পিত গুজব নয়, এটাই এখন বাংলার রূঢ় বাস্তবতা। একাধিক টুকরো ভিডিওতে দেখা গেছে নিরাপত্তা রক্ষীদের সামনেই তাণ্ডব চলছে। সিএপিএফ কি মেলা দেখতে বাংলায় গেছে, নাকি হাত গুটিয়ে দাঁড়িয়ে থাকাই এখন অলিখিত নিয়ম? হুকুমের গোলাম হয়ে দাঁড়িয়ে থাকা আর খাঁটি দায়িত্ব পালন করার মধ্যে যে ফারাকটুকু রয়েছে তা আমরা সবাই জানি।
শোনা যাচ্ছে কোথাও কোথাও তৃণমূল কর্মীরাই হাতে বিজেপি পতাকা নিয়ে নিজেদের দলীয় কার্যালয়ে হামলা চালাচ্ছে। অর্থাৎ বিশৃঙ্খলা তৈরির সুযোগ এতটাই অবারিত যে মানুষ স্রেফ পোশাক বদলে নিজের ঘরেই আগুন লাগিয়ে দিচ্ছে। বাংলার পরিস্থিতি এখন এমন এক গোলকধাঁধায় দাঁড়িয়ে যেখানে কে কার লোক চেনা দায়। বিজেপির রাজ্য মুখপাত্র দেবজিৎ সরকার টুইট করে দাবি করেছেন তৃণমূল কর্মীরাই নাকি নিজেদের নেতাদের উপর এতটাই ক্ষুব্ধ, ফল বেরোতেই বিজেপির পতাকা হাতে নিজেদের পার্টি অফিস পোড়াতে নেমে পড়েছে। ভাবা যায় এই যে নিয়ন্ত্রণহীনতা, এই যে দায়বদ্ধতার অভাব, এটাই কি তবে পশ্চিমবঙ্গের ভবিতব্য? তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় একটি ভিডিও শেয়ার করেছেন যেখানে দেখা যাচ্ছে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের ওপর বিজেপি আশ্রিত গুন্ডারা হামলা চালাচ্ছে। বিভিন্ন এলাকায় তৃণমূলের পার্টি অফিসগুলো জবরদখল করার ছবিও সামনে আসছে। বারাসাতের একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। দাবি করা হচ্ছে সেখানকার সিরাজ উদ্যানের নাম বদলে রাতারাতি করে দেওয়া হয়েছে শিবাজি উদ্যান। যে পার্কের নাম ছিল বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলার নামে, যে তার একদিন কাটতে না কাটতেই সেই নাম মুছে ফেলার এই যে মরিয়া চেষ্টা আসলে কিসের ইঙ্গিত? যে সমাজে অন্যের আর্তনাদে আনন্দ খুঁজে পায় সেই সমাজের ভবিষ্যৎ যে কতটা অন্ধকার তা কি আর আলাদা করে বলে দেওয়ার প্রয়োজন আছে? দ্য মুসলিম নামের একটি টুইটার হ্যান্ডেল দাবি করেছে যে দার্জিলিং এর জোরপোখরিতে একদল উগ্রবাদী জামা মসজিদের উপর চড়াও হয়েছে। 2.5 লক্ষ সশস্ত্র বাহিনী আর অত্যাধুনিক প্রযুক্তির নজরদারিতেও যদি বিরিয়ানি বিক্রেতাকে দোকান ছাড়তে হয় কিংবা মসজিদে হামলা হয় তবে সেই শাসন ব্যবস্থাকে আপনি কি বলবেন? বিজেপির পতাকা টাঙিয়ে বুলডোজার চলছে তৃণমূলের অফিসের ওপর। দুই পক্ষের 4 জন কর্মী খুন হয়ে গেলেন, তবুও প্রশাসনিক ভাষায় সব শান্ত। তাহলে বড় ঘটনা কাকে বলে? গোটা বাংলা ছাই হয়ে গেলে তবে কি টনক নড়বে? আসলে এই সিস্টেমের কাছে মণিপুর 3 বছর ধরে জ্বলার পরেও সেটা খাতায় কলমে বড় ঘটনা নয়। ফলে বাংলা এখন পরবর্তী মণিপুর হবে নাকি 2002 সালের গুজরাট? সেই ধ্বংসাত্মক অধ্যায়ের শুরুটা কিন্তু হয়ে গেছে, শেষ কোথায় ওপরওয়ালারা জানেন। গতকাল সহায়ক খুনের ঘটনার আগে সন্ধ্যায় শুভেন্দু অধিকারী বলেছিলেন 2021-এর বিধানসভা এবং 2023-এর পঞ্চায়েতের তুলনায় বড় অশান্তি হয়নি, শান্তি বজায় রাখুন। বঙ্গবাসীর উদ্দেশ্যে বলেছিলেন আইন হাতে তুলবেন না, ভারতীয় ন্যায় সংহিতা অনুযায়ী চোর, খুনি, ডাকাত, অত্যাচারীদের ব্যবস্থা হবে। বিজেপির সরকার দলমত নির্বিশেষে ধর্ম সম্প্রদায়ের ঊর্ধ্বে উঠে গুন্ডা দমন করবে। আবারও বলছি শান্তি বজায় রাখুন আর আইন হাতে তুলে নেওয়ার দরকার নেই। ভারতীয় ন্যায় সংহিতা অনুযায়ী চোর, খুনি, ডাকাত, অত্যাচারীদের আইন অনুযায়ী ব্যবস্থা হবে। সাধারণত সরকার বদলানোর সঙ্গে সঙ্গে পুলিশের গাড়ির সাইরেন নতুন সরকারের সুর ধরে, কিন্তু এখানে তো 2.5 লক্ষ কেন্দ্রীয় বাহিনী বুক চিতিয়ে দাঁড়িয়ে। তবে কি এরকম বেলাগাম হিংসার পেছনে অন্য কোনো চিত্রনাট্য রয়েছে? রাজ্য বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্য একটি চাঞ্চল্যকর ঘোষণা করেছেন। তিনি জানিয়েছেন কোনো বিজেপি কর্মী যদি হিংসায় জড়িয়ে পড়ে তবে তাকে দল থেকে বের করে দেওয়া হবে। এমনকি তিনি মুখ্য সচিবকে অনুরোধ করেছেন অপরাধী যে দলেরই হোক তাকে যেন গ্রেপ্তার করা হয়। এর মানে কি এটাই যে বিজেপি নেতৃত্ব নিজেও সন্দেহ করছে তাদের কর্মীদের একটা অংশ এই তাণ্ডবে সামিল? শ্রমিকবাবু আরো এক ধাপ এগিয়ে বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কেউ গালি দিলে তাকেও দল রেয়াত করবে না। প্রশ্ন হলো এ কি স্রেফ সৌজন্য? এখনো পর্যন্ত কি একজন বিজেপি কর্মীকেও বহিষ্কার করা হয়েছে যারা পতাকা হাতে তাণ্ডব চালিয়েছে? ঠিক এই উত্তপ্ত আবহেই অদ্ভুতভাবে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অতিরিক্ত নিরাপত্তা সরিয়ে নেওয়া হলো। যখন পরিস্থিতি সব থেকে বেশি সংবেদনশীল তখন কেন এই সিদ্ধান্ত? মমতা বন্দ্যোপাধ্যায় সোজা সবটা দাবি করেছেন। উত্তর থেকে দক্ষিণ গোটা বাংলায় বিজেপির গুন্ডারা তাণ্ডব চালাচ্ছে, তৃণমূল কর্মীদের উপর চরম নিপীড়ন করা হচ্ছে। একদিকে 2.5 লক্ষ বাহিনীর নীরব উপস্থিতি, অন্যদিকে 2 শিবিরের একে অপরকে গুন্ডা বানানোর মরিয়া চেষ্টা। এই কাদা ছোড়াছুড়ির মাঝে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? হিংসা কি তবে স্রেফ রাজনৈতিক দাবার চাল যেখানে বড়ি হিসেবে ব্যবহৃত হচ্ছে সাধারণ কর্মী আর সাধারণ মানুষ? সবচেয়ে বড় ইঙ্গিতটা দিয়েছেন আরএসএস নেতা জিষ্ণু বসু। তিনি সংঘ কর্মীদের কাছে হিংসা না করার আবেদন জানিয়েছেন। কারণ হিসেবে বলেছেন হিংসা করলে রাজ্য আবার তৃণমূলের জঙ্গল রাজে ফিরে যাবে। তার মানে তিনি জানেন লাঠিটা কাদের হাতে রয়েছে। হিংসা ঘটে যাওয়ার পর এই যে শান্তির আবেদন, এটা কি স্রেফ আইওয়াস? 2.5 লক্ষ বাহিনী ঠায় দাঁড়িয়ে থাকা সত্ত্বেও
কেন 24 ঘন্টার জন্য মারণযজ্ঞের অলিখিত লাইসেন্স দেওয়া হলো? পশ্চিমবঙ্গে দলের ঐতিহাসিক জয়ের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গর্ব করে বলেছিলেন, এবারই প্রথম বাংলার নির্বাচনে কোনো প্রাণহানি হয়নি। কিন্তু সেই ঘোষণার 48 ঘন্টা কাটতে না কাটতেই ছবিটা বদলে গেল। সংবাদপত্রের পাতা লাশের হিসেবে ভরে উঠল। কোথাও 3, কোথাও 4 জনের মৃত্যুর খবর। হিংসার সমস্ত ঘটনা হয়তো সামনে আসছেও না। কিন্তু প্রধানমন্ত্রী কি এরপর আর কোনো বিবৃতি দিয়েছেন? না, উল্টে ক্যাবিনেটের প্রথম বৈঠকে বন্দে মাতরমকে জাতীয় সঙ্গীতের সমান মর্যাদা দেওয়ার মতন বিষয় নিয়ে আলোচনা হলো। কিন্তু বাংলার রক্ত নিয়ে নীরবতা ভাঙল না। দুই পক্ষেরই রক্তের দাগ লেগেছে বাংলার মাটিতে। বিশ্বজিৎ পট্টনায়ক, তৃণমূলের এই পোলিং এজেন্টকে জনসমক্ষে তাড়িয়ে তাড়িয়ে মারা হলো। পাশে মানুষ ছিল, কিন্তু ভয় কেউ এগিয়ে আসেনি। যাদব বর, হাওড়ার এই বিজেপি কর্মীকে পিটিয়ে মারা হয়েছে। বিজেপি আঙুল তুলেছে তৃণমূল বিধায়ক সমীর পাঁজার দিকে। অন্যদিকে সমীর পাঁজা আবার দাবি করেছেন বিজেপি সমর্থকেরা তৃণমূল কর্মীদের 9টি বাড়ি ভাঙচুর করেছে। পুলিশ বলছে খুনের পেছনে ব্যক্তিগত শত্রুতা থাকতে পারে, তবে রাজনীতির ছোঁয়াও স্পষ্ট। এই অভিযোগ আর পাল্টা অভিযোগের চোরাবালিতে তলিয়ে যাচ্ছে বিচার। খুনিকে কি চেনা যাচ্ছে, নাকি পতাকার রং দেখে খুনিকে আড়াল করার খেলা চলছে? কলকাতার উপকণ্ঠ নিউ টাউনে বিজেপি কর্মী মধু মণ্ডলের মৃত্যুর অভিযোগ উঠছে বিরোধীদের বিরুদ্ধে। আবার বীরভূমে তৃণমূল সমর্থক আবির শেখের হত্যার খবর পাওয়া যাচ্ছে, যেখানে আঙুল উঠছে বিজেপি সমর্থকদের দিকে। তবে বিজেপি যথারীতি সমস্ত অস্বীকার করে তদন্তের দাবি জানাচ্ছে। এই গোটা হিংসার একটা নির্দিষ্ট ধরন বা প্যাটার্ন লক্ষ্য করা যাচ্ছে। লক্ষ্যবস্তু করা হচ্ছে তৃণমূলের অফিস কর্মীদের বাড়ি আর দোকানপাটে। এখানে দুই ধরনের ভিডিও ছড়াছড়ি। একদল রাস্তায় নেমে সরাসরি তাণ্ডব চালাচ্ছে, আর অন্য দল সেই হিংসার অভিনয় করে ভিডিও বানিয়ে ভাইরাল করছে। আরেকটি ভিডিওতে দেখলাম ট্রেন বোঝাই করে বুলডোজার আর জেসিবি মেশিন নিয়ে যাওয়া হচ্ছে। ক্যাপশনে লেখা, বাংলার জন্য বুলডোজার রওনা দিয়েছে। বাংলা কি তবে এতটাই মুখিয়েছিল যে ফল বেরোতেই তারা হিংসাও করবে, আবার সেই হিংসার নাটক করে উল্লাস করবে? আমরা মাঝে মধ্যে এআই কে দোষ দিই যে কৃত্রিম বুদ্ধিমত্তা মানুষকে হিংস্র বানিয়ে দেবে, কিন্তু রাস্তায় নামা এই উন্মত্ত ভিড় আর ঘরে বসে সোশ্যাল মিডিয়ায় এই হিংসাকে সমর্থন জানানো মানুষগুলোর মগজ কারা ধোলাই করলো? এদের মস্তিষ্ককে করাপ্ট করার কারিগর আসলে কারা? মগজ ধোলাইটা কি এআই করলো? আদৌ না। হিংসার এই মহড়া আসলে বিরোধী পক্ষকে মুছে দেওয়ার একটা নীল নকশা। উদ্দেশ্য পরিষ্কার, কেউ যেন রাজনীতি করার সাহস না পায়, সবাই যেন ভয় তটস্থ হয়ে পালিয়ে যায়। 2014 পর থেকে গোরক্ষার নামে দেশে কত রক্ত ঝরেছে তার হিসাব আছে। ফরিদাবাদের আরিয়ান মিশ্রর কথা ভাবুন। অনিল আর বরুণ নামে দুই যুবক আরিয়ানকে গুলি করে মারল এই সন্দেহে যে সে নাকি গরু পাচার করছে। জুনের থেকে আকলাপ, একের পর এক গণপিটুনির সাক্ষী থেকেছে এই দেশ। 2018 সালে উত্তরপ্রদেশে হাপুড়ের পিলখুয়ায় কাসিম আর সামিউদ্দিনকে সম্পূর্ণ মিথ্যে অভিযোগে আক্রমণ করা হয়েছিল। কাসিম মারা গেলেন, সামিউদ্দিন কোনো মতে প্রাণে বাঁচলেন। দীর্ঘ 6 বছর পর 10 জন ঘাতকের যাবজ্জীবন জেল হলো ঠিকই, কিন্তু যে অভিযোগ তুলে তাদের মারা হয়েছিল সেই গোমাংস বহনের দাবিটিও আদালত মিথ্যে প্রমাণ করেছে। অর্থাৎ এই গোটা হিংসার ইমারত মূলত মিথ্যে আর ঘৃণার উপর দাঁড়িয়ে রয়েছে। হরিয়ানার চরখি দাদরিতে সাবির মালিক নামে এক ভাঙানি বিক্রেতাকে স্রেফ গোমাংস খাওয়ার সন্দেহে 10 জন মিলে পিটিয়ে মেরে ফেললো। পরে ল্যাব টেস্টে দেখা গেল ওটা আদতে অন্য কোনো প্রাণীর মাংস ছিল। কিন্তু বিচার হওয়ার আগেই ভিড় তার রায় দিয়ে দিয়েছে, সাবির আর নেই। চলন্ত ট্রেনে এক পুলিশ কর্মী নিজের সার্ভিস রিভলভার দিয়ে 3 জন মুসলিম যাত্রীকে গুলি করে মারল। এমন অজস্র উদাহরণ দেওয়া যায় যেখানে উন্মত্ত ভিড় নিজেই বিচারক সেজে কাউকে খুন করে ফেলেছে। একবার ভেবে দেখেছেন এই ঘৃণার রাজনীতি কতজন হিন্দু যুবককে খুনি বানিয়ে দিল? কাসিম থেকে সাবির, ভাবুন তো, প্রতিটি হত্যাকাণ্ডে অভিযুক্ত হয়ে কারা নিজেদের ভবিষ্যৎ অন্ধকার করলো? বাংলার এই হিংসাকে তাই কেবল একটা রাজ্যের গোলমাল হিসেবে দেখলে ভুল হবে। এটা আসলে সেই বৃহত্তর ব্যাধিরই একটা অংশ। একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের স্বার্থে পুলিশ এখন ভিড়ের তাণ্ডবকে কার্যত শিষ্টাচার বা স্বাভাবিক আচরণ হিসেবে ধরে নিয়েছে। এটা শুধু বাংলার একার গল্প নয়, ভারতের একাধিক রাজ্যে আজ এই ছবিটাই প্রামাণ্য হয়ে দাঁড়িয়েছে। এটাই কি এখন ভারতীয় নাগরিকের পরম প্রাপ্তি?
তাকে কি আর কর্মসংস্থান, শিক্ষা বা উন্নত হাসপাতালের কথা ভাবায় না? বিজেপি প্রথমবার শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মভূমিতে জিতেছে। জয়ের আনন্দ তো উৎসবের ভিডিওতে থাকার কথা ছিল, কিন্তু তার বদলে আমরা দেখছি শুধু হিংসা, মলে ঢুকে ভাঙচুর, হুমকি ইত্যাদি ইত্যাদি। এটা কি আসলে গোটা দেশকেই ভয় দেখানোর একটা চেষ্টা? মানুষের মনে এত ঘৃণা আর অস্থিরতা জমা ছিল যে তারা জয়ের আনন্দটুকু পর্যন্ত উদযাপন করতে ভুলে গেল। বাংলার এই হিংসা একটা চরম সত্য চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল। মানুষ এখানে পরিবর্তনের আড়ালে আসলে প্রতিশোধের নেশায় মত্ত ছিল। আর এই প্রতিহিংসা শুধু কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে নয়, বরং একটি নির্দিষ্ট সম্প্রদায়ের বিরুদ্ধেও। মনে রাখবেন, কোনো রাজনৈতিক দলের সাধারণ কর্মীর নিজের থেকে এতখানি সাহস হয় না যে সে একাই দাঙ্গাবাজ হয়ে উঠবে। দাঙ্গা কেন হয়? এই প্রশ্নের উত্তরে জ্যোতি বসু একবার বলেছিলেন, সরকার চায় তাই হয়। এই কথার সঙ্গে আমরা সম্পূর্ণ একমত নই, তবু বলবো দাঙ্গা আসলে কখনো নিজে থেকে হয় না। বেদনাদায়ক ভয়ঙ্কর সত্যি হলো গভীর ষড়যন্ত্রের অংশ হিসেবে দাঙ্গা করানো হয়। প্রশাসন চাইলে মুহূর্তের মধ্যে যে কোনো অশান্তি থামিয়ে দিতে পারে, কিন্তু যখন দাঙ্গা চলতে দেওয়া হয় বুঝতে হবে তার পেছনে কোনো বড় সমীকরণ কাজ করছে। আবার বলছি, সাধারণ মানুষ কখনো নিজে থেকে দাঙ্গাবাজ হয় না, তাদের উস্কে দিয়ে দাঙ্গার হাতিয়ার বানানো হয়। জয় হিন্দ। আজ এই পর্যন্তই। এমন আরো বিষয় জানতে অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্টে শেয়ার করুন। দেখতে থাকুন দৈনিক সংবাদ, শুধু নামই যথেষ্ট।